হ্যালো, ওয়েলকাম ব্যাক। প্রজেক্ট ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা করছিলাম 2025-এর WBH এর টেস্ট পেপারের অঙ্কের পেজগুলো। তার মধ্যে প্রথমের 7টা পেজ আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা করব নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে আমরা সলভ করব। আর এর পাতা নম্বর হচ্ছে C20। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, একের অঙ্কটা কি রয়েছে? এ ও বি এর মূলধনের অনুপাত 10:9 এবং লাভের অনুপাত 2:1। এর মূলধন 9 মাস খাটলে বি এর মূলধন খেটেছে কত মাস? তো এটার জন্য আমরা প্রথমে কি করব, দেখো, এ ও বি এর মূলধনের অনুপাত হচ্ছে 10:9। ঠিক আছে, মানে 10/9। এবার দেখো, এর মূলধনটা খেটেছে 9 মাস, তাহলে এটা এর যে মূলধনের অনুপাত তার সাথে গুণ করলাম, আর বি এর মূলধনটা ধরে নিচ্ছে x মাস খেটেছে, সমান তাহলে কত হবে? 2/1। বা এবার দেখো, এখানে 9 9 কেটে যাচ্ছে, তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? 2x সমান 10। বা x সমান হবে কত? 10/2। তাহলে 2 5 10। বা x সমান 5। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? দেখো, অপশন বি তে রয়েছে 5 মাস, তাহলে এটা হচ্ছে বি। এরপরে 2 এর অঙ্কটা কি রয়েছে দেখো, p সমান হচ্ছে 3 + 1/p। p সমান 3 + 1/p। তাহলে একটা মান বার করতে হবে, তো তার জন্য আগে এটাকে কি করব আমরা, দেখো, 1/p টাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি, সমান হচ্ছে 3। বা এরপরে দুদিকে হোল স্কয়ার করব, দুটো সাইডে হোল স্কয়ার করে নিচ্ছি। বা এরপর দেখো, a - b এর হোল স্কয়ারের সূত্র হচ্ছে a + b তার হোল স্কয়ার -4ab। তো এখানে a - b এর হোল স্কয়ার আকারে রয়েছে, এটাকে করব p + 1/p তার হোল স্কয়ার -4 ইন্টু a মানে হচ্ছে p আর b মানে হচ্ছে 1/p, সমান হচ্ছে কত? 9। তাহলে p p কেটে গেল। বা p + 1/p এর হোল স্কয়ার সমান, এখানে দেখো 4টে এদিকে -4 রয়েছে, যখন ডান দিকে চলে যাবে তখন কত হবে? 9 + 4 সমান কত? 13। বা p + 1/p সমান বলতে পারি ±√13। ঠিক আছে, এটা আমাদের করা থাকলো। এরপর দেখো, যেটা মান বার করতে দিয়েছে সেটা হচ্ছে 4p/p² - p + 1 সমান। তো এই যে রাশিমালাটা রয়েছে, এটার আমরা কি করব, উপরে আর নিচে প্রত্যেকটা পদকে p দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে 4p কে p দিয়ে ভাগ করলে কত হয়? 4 বাই p² কে p দিয়ে ভাগ করলে কত হয়? p²/p, তার মানে হচ্ছে p মাইনাস p/p মানে হচ্ছে 1 প্লাস 1/p মানে হচ্ছে 1/p। ঠিক আছে, সমান 4 এবার একটু সাজিয়ে লিখে নাও, তাহলে p + 1/p - 1 যেটা এখানে ছিল সেটাকে মাঝখানে লিখলাম আর মাঝেরটাকে শেষে লিখলাম। ঠিক আছে, এবার p + 1/p এর মান কত? ±√13। তাহলে এই মানটা বসিয়ে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো ±√13 - 1। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, অপশন রয়েছে ডি তে, তাহলে 2 এরটা হয়ে গেল ডি। এরপরে 3-এ কি রয়েছে দেখো, 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সরল সাধারণ রেখাংশটির দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো, প্রথমে ছবিটা এঁকে নিই। দুটো বৃত্ত রয়েছে, একটা হচ্ছে 5 সেমি ব্যাসার্ধ আর একটা হচ্ছে 3 সেমি ব্যাসার্ধ। ঠিক আছে, এবার এদের কেন্দ্রগুলো যোগ করলাম, আর আমাদেরকে বার করতে হবে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা। দেখো, এবার এগুলোর নাম দিচ্ছি পি, কিউ আর এস। তাহলে আমাদেরকে কি বার করতে হবে? আর এস এর দৈর্ঘ্য। আর এখানে পি কিউ সমান কত? পি কিউ সমান হচ্ছে 5 + 3 সমান হচ্ছে 8 সেমি। ঠিক আছে, এবার পি কিউ সমান্তরাল করে এখানে আর বিন্দুর থেকে পিএস এর উপর আমরা একটা সরলরেখা আঁকছি, যেটার নাম দিচ্ছি টি। ঠিক আছে, তাহলে দেখো, এসটি সমান কত? এসটি সমান আমরা বলতে পারি পিএস - পিটি, তাই তো? আর পিএস মানে কি? দেখো, পিএস মানে হচ্ছে যে বড় বৃত্তটা তার ব্যাসার্ধ, সেটা হচ্ছে 5। আর পিটি মানে হচ্ছে আর কিউর সাথে সমান, আর আর কিউ হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেটা কত? 3 সমান হচ্ছে 2 সেন্টিমিটার। এবার দেখো, ত্রিভুজ আর এস টি এর ত্রিভুজ আরএসটি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে যে কোণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সমকোণ। সেটা কি করে হয়? স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে থাকে, এটা হচ্ছে স্পর্শক, আর সেই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে পিএসটা, তাহলে সেখানে কোণটা কত হচ্ছে? 90 ডিগ্রি হবে।
তাহলে আর এস কি একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে 8টা। তাহলে এর আমরা বলতে পারি আর এস এর স্কয়ার প্লাস এস টি এর স্কয়ার সমান হচ্ছে আর টি স্কয়ার। বা দেখো আর এস মানে কত, আর এস আমরা বার করবো, তাহলে আর এস টা থেকে যাক, প্লাস এস টি মানে হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার সমান আর টি মানে হচ্ছে এটা পি কিউ মানে হচ্ছে 8, তাহলে 8 এর স্কয়ার। বা আর এস এর স্কয়ার সমান হচ্ছে 8 এর স্কয়ার হচ্ছে 64 মাইনাস 2 স্কয়ার হচ্ছে 4। বা আর এস সমান দেখো 64 মাইনাস 4 মানে 60, তাহলে আর এস সমান কত হবে √60, আর √60 মানে হচ্ছে 15, 4 এ 60, তাহলে 2√15 অপশন রয়েছে দেখো বি তে। তাহলে 3এরটা হয়ে গেল বি। এরপরে 4এর অঙ্কটা দেওয়া রয়েছে tan থিটা ইন্টু tan 3 থিটা সমান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখান থেকে বলছে থিটার মান কত হবে। তো এটার জন্য আমরা প্রথমে কি করব, যে tan 3 থিটাটা রয়েছে সেটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে হবে কত 1/tan 3 থিটা। বা tan থিটা সমান 1/tan মানে কি, 1/tan মানে tan এর উল্টো, সেটা হচ্ছে cot, তাহলে এটাকে কি লিখতে পারি cot 3 থিটা। বা এবার দেখো, এবার দুদিকে আমাদেরকে দুটোকেই tan করতে হবে, তাহলে বাঁ দিকে tan থিটা থাকলো, আর ডান দিকে যে cot থিটা রয়েছে cotকে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। এবার দুদিক থেকে কি করব, tan গুলো বাদ দিয়ে দেব, tan বাদ দিলে কি হবে, এদিকে হচ্ছে থিটা সমান ডান দিকে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। বা এবার 3 থিটা ডান দিকে আছে সেটাকে নিয়ে আসবো বাঁ দিকে, তাহলে হবে থিটা প্লাস 3 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। বা থিটা প্লাস 3 থিটা মানে কত 4 থিটা সমান 90 ডিগ্রি। বা থিটা সমান হচ্ছে 90/4 সমান দেখো 2 দিয়ে একবার কাটতে পারি, 2 2 এ 4 আর 2 45 সমান, এটাকে পূর্ণ করলে হবে 22 পূর্ণ 1/2 ডিগ্রি, ঠিক আছে। এটাই হচ্ছে থিটার মান। তাহলে আমাদের অপশন কোনটা, দেখো অপশন এ তে রয়েছে 22 পূর্ণ 1/2, তাহলে 4এরটা হয়ে গেল এ। দেখো এরপরে 5এরটা কি রয়েছে, একটি বরফের গোলক গলতে শুরু করার 15 মিনিট পর দেখা গেল তার বক্রতলের ক্ষেত্রফল 19% হ্রাস পেয়েছে, এই সময়ে যত শতাংশ বরফ গলেছে তা হলো। তো এখানে বলা আছে কি বরফের গোলকটা যখন গলতে শুরু করেছে তার বক্রতলের ক্ষেত্রফল মানে কি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², সেটা 19% হ্রাস পেয়েছে, তাহলে বলছে সেই সময় কতটা বরফ গলেছে, তার মানে বরফের যে প্রথমের আয়তন ছিল সেটা কতটা কমে গেছে বরফের আয়তনটা। তাহলে প্রথমে আমরা কি করব, ধরে নেব যে গোলকটির ব্যাসার্ধ হচ্ছে, ধরি গোলকটির ব্যাসার্ধ সমান আর, অতএব বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4πr², তাই তো। এবার এটা কি হচ্ছে 19% কমে গেছে, তাহলে 19% কমে গেলে বক্রতলের ক্ষেত্রফল হয়, দেখো বক্রতলের ক্ষেত্রফল কত হবে 19% কমে গেছে, তার মানে হচ্ছে যেটা ছিল বক্রতলের ক্ষেত্রফল তার সাথে 19% মানে কি, যখন কমে যায় তখন আমরা 100 থেকে 19 বিয়োগ করে সেটা এখানে লিখি, সেটা হচ্ছে 81/100, মানে এটা হচ্ছে 19% কমে যাওয়ার পর বক্রতলের ক্ষেত্রফল কতটা হচ্ছে সেটা আমরা একেবারে পেয়ে যাচ্ছি। আর যদি এটা 19/100 করতাম তাহলে আরেকবার বিয়োগ করতে হতো, তাহলে সমান যেটা হচ্ছে এটা থাক এখন। অতএব এখন ব্যাসার্ধ সমান, দেখো এখন ব্যাসার্ধ সমান কি করব, বক্রতলের ক্ষেত্রফল এখন এটা, আগে বক্রতলের ক্ষেত্রফল ছিল 4πr², যখন ব্যাসার্ধ r ছিল তখন বক্রতলের ক্ষেত্রফল ছিল 4πr², 19% কমে গিয়ে বক্রতলের ক্ষেত্রফল হয়েছে এটা, আমরা বার করব এখন তাহলে ব্যাসার্ধ কত, যেহেতু কমে গেছে বক্রতলের ক্ষেত্রফল কমেছে মানে নিশ্চয়ই বরফের গোলকটার ব্যাসার্ধটাও কমেছে, সেটা কি করে পাবো, সেটা পেতে গেলে আমাদের কি করতে হবে, দেখো যেটা বক্রতলের ক্ষেত্রফল সেটাকে যদি আমরা 4π দিয়ে ভাগ করি তারপর সেটা √ওভার করে দিই, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে নতুন ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এখানে 4π কেটে গেল, এবার রুটের বাইরে বার করব, দেখো 81 রুট মানে হচ্ছে 9
আর আর স্কোয়ারের জন্য বাইরে আসবে আর 100-র জন্য আসবে 10। ঠিক আছে, তাহলে এখন ব্যাসার্ধ হচ্ছে 9r/10। তাহলে অতএব এখন আয়তন কত? আয়তনটাও তো চেঞ্জ হবে। আগে আয়তন ছিল, যখন ব্যাসার্ধ আর ছিল তখন আয়তন কত ছিল? তখন আয়তন ছিল 4/3 পাই আর কিউব। এখন আয়তন কত হবে? এখন আয়তনের জন্য আমরা করব 4/3 পাই, এখানে হবে 9r/10 এটার হোল কিউব সমান কত? সমান হচ্ছে দেখো 4/3 পাই আর কিউব ইন্টু এই আর এর কিউবটাকে আমরা এখানে নিয়ে চলে আসছি। এবার করবো 9-এর কিউব বাই 10-এর কিউব, যেটা হচ্ছে সেটা লিখবো। 9-এর কিউব হচ্ছে 729 আর 10-এর কিউব হচ্ছে 1000। ঠিক আছে, এটা হচ্ছে এখন আয়তন। তাহলে এখান থেকে কি করব? আয়তন হ্রাস, আয়তন শতকরাটা পরে বার করব, আগে আয়তন হ্রাসটা বার করি। আয়তন হ্রাস কতটা পেয়েছি কি করে পাবো? মানে আগে যে আয়তন ছিল তার থেকে এখনের আয়তনটা বিয়োগ করতে হবে আমাদের। তাহলে হচ্ছে 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই আর কিউব ইন্টু 729/1000। ঠিক আছে, এবার কত কমন যাবে দেখো, এখান থেকে 4/3 পাই আর কিউব কমন চলে যাবে। তাহলে 4/3 পাই আর কিউব কমন নিলে এখানে থাকছে 1, আর পরেরটাতে থাকছে কত? এই 729/1000 সমান 4/3 পাই আর কিউব ইন্টু এখানটা দেখো বিয়োগ করলে আমরা পাবো 271/1000। ঠিক আছে, এটা হচ্ছে আয়তন হ্রাস। এবার এখান থেকে আমরা বার করবো শতকরা আয়তন হ্রাস কতটা হচ্ছে। অতএব শতকরা আয়তন হ্রাস দেখো, শতকরা আয়তন হ্রাসের একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হয়, উপরে লিখতে হয় আয়তন মোট যতটা হ্রাস পেয়েছে সেটা, তার মানে কোনটা? এখানটা, ডিভাইড বাই নিচে হয় যেটা প্রাথমিক আয়তন মানে 4/3 পাই আর কিউব, আর তার সাথে গুণ হয় 100। তাহলে কত হচ্ছে? উপরে হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু এখানে হচ্ছে 271/1000, নিচে হচ্ছে প্রাথমিক আয়তন মানে 4/3 পাই আর কিউব আর ইন্টু 100, যেহেতু শতকরা বার করছি তার জন্য ইন্টু 100। এবার দেখো 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব কেটে গেল, এখানে 100-র দুটো শূন্যর সাথে 1000-এর দুটো শূন্য কেটে গেল, সমান কত হচ্ছে? 271/10 সমান দশমিকে করলে কত হবে? 27.1। ঠিক আছে, তাহলে আমাদের শতকরা আয়তন হ্রাস কত? 27.1। অ্যান্সার রয়েছে দেখো বিতে। 1 নম্বরের তুলনায় এই অঙ্কটা একটু বড়। ঠিক আছে, কিন্তু এতটাই করতে হবে, না হলে কিন্তু অ্যান্সার পাবে না। দেখো এরপরে 1-6 যে প্রশ্নটা রয়েছে এটা আমরা অনেকবার করেছি, আগে 2 না 3টে পেজে করেছি। এটার অ্যান্সার হবে 0.5, 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়, এরকম এমসিকিউতেই ছিল, দেখে নেবে একটু। এরপর দেখো 2-1 অঙ্কটা কি রয়েছে। 2-1 বলা রয়েছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% হারে 1000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ হলো কত টাকা? তো 6 মাস অন্তর দেয়, এখানে কি হয়? 6 মাস অন্তর দেয় হলে আমাদেরকে সুদের পর্ব বার করে নিতে হয়। তাহলে সুদের পর্ব সমান কত হবে? সুদের পর্ব হচ্ছে 12 যত মাস অন্তর দেয় সেটা নিচে হয়, সমান কত? 2। ঠিক আছে, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান, এখানে যদিও সমূল চক্রবৃদ্ধির সূত্রটা রয়েছে কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদ বার করব, শেষে একটা মাইনাস আসল করে দেবো, তাহলে সুদ পেয়ে যাব। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান, দেখো সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে p × 1 + r মানে 10 বাই, যেহেতু 2 তার জন্য এখানে 200 হবে, হোল টু দি পাওয়ার 2n হয়। ঠিক আছে, আর এখানে n মানে দেখো 1 বছরের জানতে চাইছে, তাহলে 2 × 1 মাইনাস কি করব? 1000, যেহেতু সুদ বার করছি তার জন্য আসলটাকে আমাদের বিয়োগ করতে হলো, এই হচ্ছে টাকা। সমান দেখো এখানে 0 0 কেটে গেল, তাহলে 1000 ইন্টু এখানটা লসাগু করলে হবে 20 × 20 আর তার সাথে 1 যোগ মানে 21, তাহলে 21/20 হোল স্কয়ার মাইনাস 1000 সমান 1000 ইন্টু 21 স্কয়ার হচ্ছে 441 আর 20 স্কয়ার হচ্ছে 400 মাইনাস 1000 টাকা। এবার এখানে কাটাকাটি হবে, দেখো 0 0 দুটো কেটে গেল, 2 2 এ 4, 2 5 এ 10, 441 কে 5 দিয়ে গুণ করলে 5 1 এ 5, 5 4 এ 20 0, 2 থাকছে, 5 4 এ 20 আর 2 এ 22 বাই নিচে রয়েছে 2 মাইনাস 1000
সমান এখানটা দেখো 2 দিয়ে ভাগ করলে কত হবে, প্রথমে 2 একে 2, তারপরে আবার 2 একে 2, তারপরে 0, 5 হলে 2 2 এ 4, হাতে 1 থাকছে তার জন্য দশমিকের পরে একটা 0 আসছে, মানে 2 5 এ 10 মাইনাস 1000 সমান কত হবে 102.5 টাকা। ঠিক আছে, এটাই অ্যান্সার, শূন্যস্থানে এটা বসবে। এরপরে 2 এরটা দেখো, 2 এর অঙ্কটা রয়েছে a স্কয়ার b স্কয়ার প্লাস 1 সমান 2ab। তাহলে বলছে a আর b এর মধ্যে ড্যাশ ভেদ সম্পর্ক বিদ্যমান, তার মানে সরল ভেদ না ব্যস্ত ভেদ। তো তার জন্য আমরা প্রথমে কি করব দেখো, 2ab টাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে 2ab ডান দিকে রয়েছে প্লাস, যখন বাঁ দিকে চলে আসবে তখন কি হবে মাইনাস 2ab প্লাস এখানে 1, বা এই পুরোটা দেখো ab মাইনাস 1 এটার হোল স্কয়ার হবে। এবার কোন একটা স্কয়ার সংখ্যা সেটা যখন শূন্য হয় তখন স্কয়ারটা বাদ দিয়েও আমরা শূন্য লিখতে পারি, বা এবার একটা ডান দিকে চলে গেলে ab সমান হচ্ছে 1, বা a সমান হচ্ছে 1/b। তার মানে কি দেখো, বা ab সমানও 1, 1 মানে ধ্রুবক। তো যখন দুটো সংখ্যার গুণফল ধ্রুবক হয় তখন তারা কি সম্পর্কে থাকে বা কি ভেদে থাকে, তারা থাকে ব্যস্ত ভেদে। তাহলে এখানে শূন্যস্থানে বসবে ব্যস্ত। ঠিক আছে, এরপরে 3-এরটাতে বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলি তার অন্তর্বৃত্তের কি হয়। দেখো ছবিটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের, এটা একটা সমবাহু ত্রিভুজ, তার বাহুগুলি এই যে অন্তর্বৃত্তটা, এই অন্তর্বৃত্তের কি, দেখো প্রত্যেকটা বাহু হচ্ছে এই বৃত্তের স্পর্শক, তাই তো, তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে স্পর্শক। 3-এরটা হলো স্পর্শক। এরপরে 4-এ বলছে ত্রিভুজ ABC এর কোণ A সমকোণ হলে sin B plus C/2 এর মান কত হবে। তো একটা ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজ যেহেতু এই কোণটা সমকোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ মিলে কত হবে, মানে এটা যদি A হয়, B আর C, BC আলাদা করে আমরা বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি যে B plus C হবে 90 ডিগ্রি, কেননা 90 plus 90 দুটো 90 মিলে 180 হয় ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি। তাহলে sin B plus C/2 সমান কত হবে, এখানে আমরা B plus C এর মান কত বসাতে পারি, sin 90 ডিগ্রি, তাহলে হবে sin 90 ডিগ্রি বাই 2, আর 90 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 45, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে এখানে শূন্যস্থানে বসবে 1/√2। আচ্ছা, এবার 5-এরটা যেটা বলেছে সেটা ক্যালকুলেশন করার দরকার নেই, দেখো মুখে মুখেই হয়ে যাবে। একটি নিরেট গোলককে গলিয়ে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো, তাহলে গোলক ও চোঙের আয়তনের অনুপাত ড্যাশ। তো যখন কোনো একটা ঘনবস্তুকে, যে কোনো ঘনবস্তু হোক না কেন, সেটাকে গলিয়ে আর একটা ঘনবস্তু তৈরি করা হয় তখন তাদের আয়তনটাই সমান থাকে, অন্য সমস্ত জিনিস আলাদা হয়ে যায় কিন্তু আয়তন একই থাকে। তাহলে তুমি যখন গোলককে গলিয়ে চোঙ তৈরি করবে তখন গোলকের আয়তনও যত, চোঙের আয়তনও তত, তার মানে অনুপাত কত হবে, অনুপাত হবে 1:1। ঠিক আছে, 5-এরটা হচ্ছে 1:1। দেখো এরপরে 6-এরটা বলেছে সামেশন i ইকুয়াল টু 1 থেকে 20 xi মাইনাস 5 সমান হচ্ছে 10। তো এই যে সামেশন i থেকে 20 xi মাইনাস 5, এটার মানে কি, এটার মানে হচ্ছে i এর মান আমরা প্রত্যেকবার একবার 1 বসাবো, তারপরে 2 বসাবো, 3 বসাবো, তারপর যতগুলো পদ পাবো সবাইকে যোগ করবো। সামেশন মানে হচ্ছে যোগ করা, i এর মান 1 2 3 এরকম বসিয়ে যোগ করা। তাহলে প্রথমবার যখন i এর মান 1 বসাচ্ছি তখন হচ্ছে x1 মাইনাস 5, প্লাস যখন i এর মান 2 বসাচ্ছি তখন হচ্ছে x2 মাইনাস 5, প্লাস এরকম করতে করতে 3 বসাবো, 4 বসাবো, আর শেষে বসাবো কত x20 মাইনাস 5 সমান কত 10। বা এবার দেখো আমাদের এখানে রয়েছে xi x2 x20 সমস্তগুলো প্লাসে রয়েছে, তাহলে সবাইকে আমরা প্রথমে একসাথে লিখতে পারি x1 প্লাস x2 প্লাস x20, এটা থাকলো একটা ব্র্যাকেটে, মাইনাস দেখো এবার পাশে কি রয়েছে মাইনাস 5 মাইনাস 5 মাইনাস 5 করে কতগুলো মাইনাস 5 রয়েছে 20টা, তাহলে মাইনাস কত হবে 5 × 20, যেহেতু 20 বার রয়েছে। বা এখানে x1 প্লাস x2 প্লাস x20 সমান কত হবে, দেখো এখানে 10 রয়েছে আর এখানে যেটা হচ্ছে 20 5 এ 100, সেটা মাইনাস 100, ডান দিকে চলে গেলে হবে প্লাস 100। বা এখানে 10 প্লাস 100 মানে কত 110। এবার আমরা পুরোটাকে 20 দিয়ে ভাগ করব, x1 প্লাস x2 প্লাস x20 পুরোটা ডিভাইড বাই হচ্ছে 20,
সমান 120/20। এখানে দেখো শূন্য শূন্য কেটে গেল, দশমিকে করলে 2 5 10, আবার 2 5 10, 5.5। এবার 20 দিয়ে ভাগ কেন করলাম? যেহেতু এক্স বার বলেছে, এক্স বার মানে হচ্ছে এখানে যে পদগুলো রয়েছে তাদের গড়। আর কটা পদ রয়েছে? 20টা রয়েছে, তাহলে এক্স বার মানে 20 দিয়ে ভাগ করতে হবে। মোট টোটাল যেহেতু 20তে রয়েছে, তাহলে 20 দিয়ে এদিকেও ভাগ করলাম, এদিকেও ভাগ করলাম, সমান হলো 5.5। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এবারে 3-এর একেরটা কি রয়েছে? জল জমে বরফ হলে আয়তন বাড়ে 10%, বরফ গলে জল হলে আয়তন কমে 9.1/10%। তো এটার জন্য আমাদের করে দেখতে হবে, জল জমে যখন বরফ হচ্ছে তখন আয়তন 10% বাড়ছে। তার মানে আচ্ছা, এদিকে আমরা বরফ লিখবো, এদিকে লিখলাম বরফ, আর এদিকে লিখলাম জল। এবার কি বলা হচ্ছে দেখো, বলছে জল জমে যখন বরফ হচ্ছে মানে 100 ঘন একক জল রয়েছে, সেটা যখন বরফ হচ্ছে তখন আয়তনে 10% বেড়ে যাচ্ছে, তার মানে 110 হচ্ছে। ঠিক আছে, এবার বলছে যদি বরফ গলে জল হয়, মানে যদি 100 ঘন একক বরফকে গলানো হয় তাহলে কতটা জল পাবে, তখনই আমরা বুঝে যাবো যে আয়তন কতটা কমছে। ঠিক আছে, তো এটার জন্য ঐকিক নিয়ম কি করবো দেখো, যে 110 ঘন একক বরফ গলে জল হয় 100 ঘন একক, 1 ঘন একক বরফ গলে জল হয় 100/110, আর 100 ঘন একক জল বরফ গলে জল হয় 100 × 100/110, সমান একটা শূন্য কেটে গেল, সমান হচ্ছে 1000/11। এটা হচ্ছে 100 ঘন একক বরফ গলে জল হয়েছে এতটা, তাহলে কমেছে কতটা? অতএব হ্রাস সমান কত? হ্রাস সমান হচ্ছে 100 - 1000/11। লসাগু করলে নিচে হবে 11, উপরে হচ্ছে 11 আর 100-তে 1100 - 1000 সমান কত? 100/11। পূর্ণ করলে 11 9 99, 9.1/11%। ঠিক আছে, কিন্তু এখানে কত রয়েছে? 9.1/10%। তাহলে এটা কি হবে? একেরটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এবার 2-এরটা দেখো, এখানে হয়ে যাবে। বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2, প্রথমটা হচ্ছে 2, দ্বিতীয়টা হচ্ছে 6, তাহলে বলছে এরকম করে এই পঞ্চমটা কত হবে, এখানে কত হবে? তো এটার জন্য আমরা ক্যালকুলেশন করবো না, দেখো মুখে মুখেই হবে। 2 3-এ হচ্ছে 6, ঠিক আছে, তাহলে প্রথমটা 2 হলে তার সাথে 3 গুণ করে আমরা দ্বিতীয়টা পাচ্ছি, তাহলে দ্বিতীয়টার সাথে 3 গুণ করে তৃতীয়টা পাবো। 6 3-এ 18, তারপরে 18 3-এ 54, আর 54 3-এ হয় 162, তাহলে এটা হচ্ছে আমাদের পঞ্চম পদ। কিন্তু পঞ্চমটা কত রয়েছে? 164, তাহলে এটাও কি? এটাও হচ্ছে মিথ্যা। তাহলে 1 আর 2 হয়ে গেল মিথ্যা। 3-এ রয়েছে কোন ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2 হলে বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত হবে 1:1:√2। তো কোণগুলোর অনুপাত 1:1:2, মানে আমরা ধরে নিতে পারি যে কোণগুলো হচ্ছে x, x আর 2x। এটা হচ্ছে ত্রিভুজের 3টে কোণ, আর ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়? 3টে কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি, বা এখান থেকে বলতে পারবো কত? 4x সমান 180 ডিগ্রি, বা x সমান হচ্ছে 180/4। দেখো কাটাকাটি করা যাবে, 4 4-এ 16, 17 18 20 হচ্ছে, তাহলে 4 5-এ 20, বা x সমান হচ্ছে কত? 45 ডিগ্রি। তাহলে 3টে কোণ কত? x, x আর 2x, তাহলে x মানে 45, তাহলে 3টে কোণ হচ্ছে 45 45, আর 45-এর ডবল হচ্ছে কত? 90 ডিগ্রি। তার মানে যে ত্রিভুজটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু। যেহেতু 90 ডিগ্রি তাই সমকোণী, আর যেহেতু দুটো কোণ সমান তার মানে দুটো বাহু সমান, তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কি হয় দেখো, এর হয় এই বাহুটা যত, এই বাহুটাও সেই একই হয়, মানে এটা x হলে এটাও x হবে, লম্ব আর ভূমি। তো লম্ব ভূমি যদি x x হয় তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে লম্বর স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার, সমান হচ্ছে কত? x² + x² মানে 2x²। এখান থেকে রুটের বাইরে যাবে xটা, 2টা ভেতরেই থাকবে, তার মানে x√2। তাহলে অনুপাত কত হচ্ছে? x:1:x√2। প্রত্যেকটা থেকে x গুলো তুলে দিলে কি পাবো? 1:1:√2। তার মানে কি হলো? যেটা দেওয়া ছিল সেটা কি? এটা হচ্ছে সত্য। 3-এরটা হলো সত্য। 4-এ কি রয়েছে? 4-এ বলছে sin 15 ডিগ্রি - cos 75 ডিগ্রি এর সরলতম মান হচ্ছে 1।
তো এটার জন্য তোমরা কি করবে, এরকম সরলতম মান যদি বলে মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে দেখবে দুটো কোণ যোগ করে কত হচ্ছে, 90 ডিগ্রি যদি হয় তাহলে সরলতম মান 0 হবে, না হলে হবে না। ঠিক আছে, তো এখানে 15 আর 75 যোগ করলে কত হয় 90, তার মানে এটা সরলতম মান 0ই হবে। ঠিক আছে, সাইন কসের ক্ষেত্রে এটা হয়। তাহলে এটা কি, এটা হচ্ছে মিথ্যা, 1 হবে না 0 হবে। আচ্ছা, এরপরে 5 বলছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 18 পাই বর্গ সেমি। তো নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 3 পাই আর স্কয়ার। তাহলে 3 পাই আর স্কয়ার, আর এখানে আর এর মান কত দেওয়া রয়েছে দেখো, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে আমরা লিখতে পারি 3 পাই ইন্টু 3 এর হোল স্কয়ার সমান 3 স্কয়ার মানে কত, 3 স্কয়ার 3 3 9, আর তার সাথে আরেকটা 3 গুণ, তাহলে 9 3 কত হচ্ছে 27, তাহলে এটা হচ্ছে 27 পাই, কিন্তু কত রয়েছে এখানে 18 পাই, তার মানে এটাও কি, এটাও হচ্ছে মিথ্যা। আচ্ছা, এরপরে 6 রয়েছে 10 12 x 15 8 আর y, এদের গড় মান হচ্ছে 8, তাহলে x প্লাস y সমান 1 হবে। তো এটা করে দেখতে হবে। দেখো বলা রয়েছে কত কত সংখ্যাগুলো, 10 12 x 15 8 আর y, মোট কটা সংখ্যা রয়েছে 6টা, তাহলে বাই 6 সমান হচ্ছে 8, গড় মানে এটা যোগ করে 6 দিয়ে ভাগ হবে। এবার দেখো যোগটা করো উপরে, এখানে 12 আর 8 12 8 হচ্ছে 20, 20 আর 10 হচ্ছে 30, 30 আর 15 হচ্ছে 45, তাহলে 45 প্লাস এক্স প্লাস ওয়াই সমান, এদিকে কোনাকুনি গুণ করলে 6 8 কত 48, বা এবার x প্লাস ওয়াই আমাদের বাঁ দিকে থাকলো, ডান দিকে চলে যাবে কে 45, চলে গেলে কত হবে 48 মাইনাস 45 সমান কত হচ্ছে 3 হচ্ছে, দেখো 1 হচ্ছে না, তার মানে এটাও কি, এটাও মিথ্যা। দেখো 4 একেরটা কি বলেছে, কোন আসলের সরল সুদ আসলের 25% এবং সুদের হার নিয়োজিত বছরের সমান হলে বার্ষিক সুদের হার কত। তো এখানে আসলটা দেওয়া নেই, আমরা আসল ধরে নেব আর সুদের হার আর বছরটা দুটোই ধরে নেব। তাহলে ধরি আসল সমান হচ্ছে কত p টাকা, আর দেওয়া রয়েছে কি সুদের হার, যেটা আমাদের বার করতে হবে। সুদের হার ধরে নিলাম r%, ঠিক আছে, তাহলে সুদ কত হবে, তাহলে অতএব সুদ সমান হচ্ছে কত p ইন্টু আর ইন্টু, দেখো সময়টা কত, সময় বলা আছে সুদের হার সেটার সাথে নিয়োজিত বছরটা সমান, তার মানে সময়টা হচ্ছে r বাই 100, ঠিক আছে, সমান কত p আর স্কয়ার বাই 100, এটা হচ্ছে একটা সুদ। আবার সুদ সমান কত, দেখো আবার সুদ একটা বলা রয়েছে, আমাদের বলা রয়েছে যে সুদটা হচ্ছে আসলের 25%, তার মানে আসল যদি p হয় তার 25%, মানে 25 বাই 100, 25 4 100 সমান হচ্ছে কত p বাই 4, শর্তে আমরা কি করব, দুটো সুদ সমান করব, তাহলে পাবো কত p আর স্কয়ার বাই 100 সমান হচ্ছে p বাই 4, তাহলে p আর p কেটে দিতে পারি, নিচে নিচে কত কাটবে 4 25 এ 100, বা কোনাকুনি গুণ করলে পাবো আর স্কয়ার সমান 25, বা আর সমান কত 25 মানে হচ্ছে 5 স্কয়ার, তার মানে আর সমান হচ্ছে 5, তাহলে অ্যান্সার কত হবে, বার্ষিক সুদের হার হচ্ছে 5%, ঠিক আছে, এটাই অ্যান্সার লিখবে। এরপরে 2 বলেছে 3 ব্যক্তির মূলধন যথাক্রমে 200 টাকা 150 টাকা ও 250 টাকা, তাহলে বছরের শেষে যদি প্রথম ব্যক্তির লাভ 40 টাকা হয় তবে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। তো আমাদের মূলধন যেহেতু দেওয়া আছে, আমরা কি করব, প্রথমেই বার করব মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত হবে কত, 200 ইস্টু 150 ইস্টু 250, 200 ইস্টু 150 আর 250, দেখো প্রত্যেকটার থেকে আমরা একটা করে শূন্য বাদ দিতে পারি, তাহলে হচ্ছে 20 ইস্টু 15 ইস্টু 25, আর প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করলে 5 4 এ 20, 5 3 এ 15, 5 5 এ হচ্ছে 25, ঠিক আছে, এটা হচ্ছে তিনজনের মূলধনের অনুপাত। আর তার মধ্যে প্রথম ব্যক্তির লাভ হচ্ছে 40 টাকা, কিন্তু দেখো মোট লাভ দেওয়া নেই, তাহলে আমরা মোট লাভটা কি করব, ধরে নেব, ধরি মোট লাভ সমান x টাকা, ঠিক আছে, তাহলে শর্তে কত হবে, মোট লাভ তার সাথে আমাদের যদি 4 বাই
4 3 7 5 12 এটা করি, তাহলে আমরা কি পাচ্ছি? প্রথম ব্যক্তির লাভটা পাচ্ছি। মোট লাভের সাথে প্রথম ব্যক্তির যে মূলধনের আনুপাতিক ভাগ হার সেটা গুণ করলে আমরা পাই মোট লাভ সমান কত? 40। 4 3 12 বা কোনাকুনি গুণ করলে x সমান কত? 4 3 এখানেও আবার 12, তাহলে 120 টাকা। ঠিক আছে, তাহলে x এর মান 120 টাকা। তাহলে আমরা অ্যান্সার কি লিখবো? ব্যবসায় মোট 120 টাকা লাভ হয়েছিল। দেখো এর পরের অঙ্কটাতে দেওয়া রয়েছে x + 1/x সমান √3, তাহলে এই মানটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো তার জন্য প্রথমে আমরা কি করব? দেখো প্রথমে দুদিকেই হোল কিউব করব। x + 1 এর হোল কিউব সমান হচ্ছে কি? √3 এর হোল কিউব। বা এবার a + b এর হোল কিউবের সূত্র কি? সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3 × a × b 3ab × a + b। ঠিক আছে, সমান হচ্ছে কত? √3। বা x কিউব থাকলো প্লাস 1/x কিউবও থাকলো প্লাস, দেখো এখানে x আর x কেটে যাচ্ছে, তাই তো? গুণ রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে রয়েছে x + 1/x। x + 1/x এর মান কত? √3। তাহলে 3 এর সাথে √3 গুণ হলে হচ্ছে 3√3 সমান, সরি এখানটা হোল কিউব ছিল, হোল কিউবটা রেখে দাও। আচ্ছা, এবার √3 এর হোল কিউব মানে কি? √3 এর কিউব মানে হচ্ছে √3 √3 √3, তিনটে √3 এ গুণ, তার মধ্যে দুটো √3 গুণ করলে কি হয়? একটা 3 হয়, আর তার সাথে আরেকটা √3 থেকে গেল। ঠিক আছে, তাহলে 3টে হলো। এবার দেখো দুদিকেই 3√3 কেটে গেল। বা কত হচ্ছে? x³ প্লাস 1/x³ সমান 0। এরপর করব লসাগু। লসাগু বললে নিচে হচ্ছে কত? x³ ওপরে x³ গুণ হলে x6 প্লাস এখানে x³ মিলে যাচ্ছে, তাহলে +1 সমান হচ্ছে 0। বা কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? x6 + 1 সমান 0। বা বলতে পারি x6 সমান কত? -1। ঠিক আছে, এটা আমরা এখানে কাজে লাগাবো। তো তার জন্য আমাদের কি করতে হবে? এই যে 1004 রয়েছে সেটাকে 6 এর পাওয়ারে ভাঙতে হবে, কিন্তু 6 এর পাওয়ারে হবে না। দেখো এটাতে 6 এর পাওয়ারের সাথে একটা ভাগশেষ থাকবে। 6 একে 6, তাহলে কত হচ্ছে? 4 হচ্ছে 40, 6 6 36, আবার 4 হচ্ছে, এখানে 4টা নেমে গেল, 6 7 হচ্ছে 42। দেখো নিচে 2 থেকে গেল, তার মানে কি 1004 কে আমরা করতে পারি 6 × 167 প্লাস 2, মানে 6 এর সাথে 167 গুণ তার সাথে 2 যোগ করলে তবে আমরা 1004 পাবো। তাহলে এটাকে কি লিখতে পারি? x6 হোল টু দি পাওয়ার হচ্ছে 167। ঠিক আছে, পাওয়ারের উপর পাওয়ার মানে গুণ, গুণ হলো তার সাথে একটা x² কিন্তু আলাদা থেকে যাবে, কেননা এখানে 2 যোগ করতে হবে আমাদের। প্লাস নিচেও একই রকম হবে x6 হোল টু দি পাওয়ার হচ্ছে 167 × x²। ঠিক আছে, এবার সমান দেখো x6 এর মান আমাদের কত জানা আছে? -1, সেই মানটা এখন বসাবো। সমান হচ্ছে -1 তার পাওয়ারে 167 × x² প্লাস 1 এখানেও -1 এর পাওয়ার 167 × x²। এবার বলো -1 এর পাওয়ার যখন কোনো বিজোড় সংখ্যা, 167 এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তো -1 এর পাওয়ারে জোড় সংখ্যা থাকলে কি হয় আর বিজোড় সংখ্যা থাকলে কি হয়? যখন জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা থাকা মানে হচ্ছে ধরো -1 × -1, দুটো -1 জোড় হলো, তখন গুণ করলে কত হয়ে যায়? 1। আর এটার সাথে যদি আরো একটা -1 গুণ করে দিই তখন সেটা -1 হয়, তার মানে বিজোড় গুণ করলে হয়ে যায় মাইনাস। তাহলে এখানটা হয়ে গেল -x², আবার এখানটাও মাইনাস হবে, সেই মাইনাস প্লাসে মাইনাস 1/x²। ঠিক আছে, তাহলে একটা মাইনাস কমন নিলে এখানটা হচ্ছে x² প্লাস 1/x², কমন নিতে পারি মাইনাস। এবার এটাকে আমরা সূত্রে ভাঙবো কার? এই যে মানটা আমাদের জানা আছে x + 1/x এর ফর্মুলাতে ভাঙবো। দেখো তাহলে এটা হবে x + 1/x এর হোল স্কয়ার -2 × a × b। এবার এখানেও x কেটে গেল, বাইরে মাইনাস থাকলো, ভেতরে এটা কার হোল স্কয়ার হবে? √3 এর। √3 এর হোল স্কয়ার -2 সমান মাইনাস বাইরে থাকলো, √3 এর স্কয়ার হচ্ছে 3 -2, 3 - 2 মানে কত? 1, তাহলে হয়ে গেল -1। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো পরের যে অঙ্কটা রয়েছে সেখানে দেওয়া রয়েছে a + b √ab সমান 2:1, তো সেটাকে আমরা ইনটুটাকে ডিভাইড বাই করে লিখে নিয়েছি। বা এরপরে কি করব? আমরা হোল স্কয়ার করব। তাহলে হোল স্কয়ার করলে উপরটা হবে a + b এর হোল স্কয়ার, নিচে কি হবে? √ab এর স্কয়ার, √ab এর স্কয়ার মানে কত? ab সমান এদিকে উপরে 2 এর স্কয়ার হচ্ছে 4 আর নিচে 1। বা এবার কোনাকুনি গুণ করলে হবে কত? a + b এর হোল স্কয়ার সমান এদিকে গুণ করলে হচ্ছে 4ab। বা
4ab-টাকে নিয়ে আসবো বাঁ দিকে, তাহলে হবে কি -4ab সমান হচ্ছে 0। এবার এটা কার সূত্র? a প্লাস বি তার হোল স্কয়ার -4ab, এটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্র। তাহলে a মাইনাস বি এর হোল স্কয়ার সমান 0। এবার হোল স্কয়ার সমান যদি 0 হয় তাহলে a মাইনাস বি সমানও 0 হবে, বা কি বলতে পারে a সমান b। ঠিক আছে, আর a সমান b হলে তাহলে অতএব a:b সমান কত? a:b সমান হচ্ছে 1:1। ঠিক আছে, কারণ a b যদি সমান হয় তার মানে b টা a:a বলতে পারি, তার মানে 1:1। ঠিক আছে, এরপরে 5-এরটা। 5-এ কি রয়েছে দেখো, বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি এবং 2 সেমি। যদি বৃত্তদ্বয়ের কেন্দ্র দুটির দূরত্ব 13 সেমি হয় তবে বৃত্ত দুটির একটি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। ঠিক আছে, তো দুটো বৃত্ত রয়েছে, এরকম একটা বৃত্ত রয়েছে ছোট বড়, আর একটা রয়েছে ছোট বৃত্ত। ঠিক আছে, তো এদের বলা রয়েছে, সরি এরা পরস্পরকে স্পর্শ করবে না, আর একটা পাশে থাকবে শুধু। এই হচ্ছে দুটো বৃত্ত। এবার এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে কত? 13 সেমি। কেন্দ্র দুটোর নাম দাও পি কিউ, আর তার সাথে ব্যাসার্ধ বলা রয়েছে, তাহলে বলছে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তো আমরা একটা তির্যক সাধারণ স্পর্শক আঁকবো, দেখো এখানে। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা আমাদের বার করতে হবে। এখানে একটা বিন্দুতে ছেদ করেছে আর এখানে যে বিন্দুতে ছেদ করেছে, এই দৈর্ঘ্যটা বার করতে হবে। এটার নাম দাও আর এস। তাহলে আর এস এর দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে এখানে আমরা কি করবো দেখো, এটা একটা স্পর্শক, তো আর এসটা এটারও স্পর্শক, তাহলে স্পর্শকের সাথে এই ব্যাসার্ধটা যোগ করি, কারণ এখানে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কি হয়? পরস্পর লম্ব ভাবে থাকে। ঠিক আছে, যোগ করলাম। আচ্ছা, এরপরে কি করব দেখো, যেহেতু আমাদেরকে বার করতে হবে এফ আর, তাহলে এখানে একটা সমান্তরাল সরলরেখা টানবো। এখানে দেখো এইটার সাথে সমান করে এখানে টানবো, এই যে এস কিউ এর সাথে সমান, এদিকে একটু বাড়ালাম, তারপরে এখান থেকে যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এটার নাম দিচ্ছি টি। তাহলে আর এস এর দৈর্ঘ্য আর পি কিউর দৈর্ঘ্য তো একই, তাই তো? যেটাই আর এস হবে সেটাই পি কিউ হবে, কারণ এটা আমরা সমান্তরাল লিখেছি। তো আমরা এই পি কিউর দৈর্ঘ্যটা বার করব কোন ত্রিভুজ থেকে? না, পি কিউ টি। তো পি কিউ টি এর কি কি হবে দেখো, এখানে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই পি কোণটাও 90 ডিগ্রি হবে, তাই তো? আর তার সাথে আমাদের দেখো জানা আছে পি কিউ হচ্ছে 13, পি কিউটা হচ্ছে 13, পি টিটা কত হবে? পি আরটা হচ্ছে 3 সেমি, এটা হচ্ছে 3 সেমি ছিল, আর এটা 2 সেমি ছিল, এস কিউটা 2 ছিল। এবার এস কিউ 2 হলে আর টিও কত হবে? 2 হবে, তাই তো? তাহলে আমাদের কি কি জানা আছে দেখো, পি কিউ সমান হচ্ছে 13 সেমি, আর পি টি সমান হবে 3 + 2 সমান 5 সেমি। তাহলে পেয়ে গেছি। এবার আমাদের চাই কত? টি কিউ। টি কিউটা কি হবে? এটা হচ্ছে, এটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তার মানে 13টা হচ্ছে অতিভুজ আর টি কিউটা ভূমি বা লম্ব কিছু একটা। তাহলে টি কিউর স্কয়ার প্লাস পিটি স্কয়ার সমান হবে পি কিউর স্কয়ার, তাই তো? বা পি কিউটা বার করবো, টি কিউ স্কয়ার প্লাস পিটি স্কয়ার মানে কত? 5 এর স্কয়ার সমান পি কিউ স্কয়ার মানে হচ্ছে 13 স্কয়ার, বা টি কিউর স্কয়ার সমান 13 স্কয়ার কত? 169। 5 স্কয়ার হচ্ছে 25, বাঁ দিক থেকে ডান দিকে চলে গেলে হবে -25। 169 থেকে 25 বিয়োগ করলে হয় 144। তাহলে টি কিউর স্কয়ার সমান হচ্ছে 144। তাহলে টি কিউ সমান কত? টি কিউ মানে হচ্ছে 144-এর বর্গমূল, তার মানে বর্গমূল হচ্ছে কত? 12। তাহলে টি কিউর দৈর্ঘ্য আমরা পাচ্ছি এটা 12। অতএব কত? আর এর সমানও কত সেমি? 12 সেমি। তাহলে অ্যান্সার কি লিখবে? অতএব তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। এরপরে 6-এর অঙ্কটা কি রয়েছে দেখো, এবিসিডি আয়তাকার ক্ষেত্রের মধ্যে ও বিন্দুটি অবস্থিত। যদি ওবি সমান 6 হয়, ওডি সমান 8 আর ওএ সমান 5 হয়, তবে ওসি এর দৈর্ঘ্য কত? তো এরকম একটা আয়তক্ষেত্র রয়েছে, আর এই আয়তক্ষেত্রের মাঝখানে কোনো একটা জায়গাতে রয়েছে এ বিন্দু। ঠিক আছে, মাঝখানে নয়, কোনো একটা জায়গাতে। এবার সেটার সাথে প্রত্যেকটা বিন্দু যোগ করা হচ্ছে এবিসিডি গুলো। এখানে ও সি ডি। ঠিক আছে, তো এরকম যদি হয় যে একটা আয়তক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দু ও থাকে, সেখানে এই ও এ, ও বি, ও সি, ও ডি এদের চারজনের মধ্যে একটা সম্পর্ক থাকে, সেটা হচ্ছে ও এর স্কয়ার প্লাস ও সি স্কয়ার সমান হচ্ছে ও বি স্কয়ার প্লাস ও ডি স্কয়ার। এটার প্রমাণও রয়েছে, কিন্তু এখানে প্রমাণ করার দরকার নেই।
বা এবার আমরা মান বসাবো, ও এর মান কত দেওয়া রয়েছে দেখো 5, তাহলে 5 স্কয়ার প্লাস ওসি এটা বার করতে হবে সমান ওবি হচ্ছে 6 স্কয়ার আর ওডি হচ্ছে 8 স্কয়ার, ঠিক আছে। বা এবার 5 স্কয়ার মানে হচ্ছে 25 প্লাস ওসি স্কয়ার সমান হচ্ছে 36 প্লাস 64, বা ওসির স্কয়ার সমান 36 আর 64 যোগ করলে কত হয়, যোগ করলে হয় 100, আর 25টা রয়েছে বাঁ দিকে সেটাকে ডান দিকে নিয়ে গেলে কত হবে -25, তাহলে বা ওসির স্কয়ার সমান 100 - 25 মানে কত 75, আর 75কে আমরা লিখতে পারি 25 3 এ 75, তাই তো। তাহলে ওসি সমান হচ্ছে √75, √75 মানে কি 25 3 এ 75, 25 × 3, আর 25টা বাইরে বেরিয়ে গেলে কি হবে, রুটের বাইরে গেলে ও হয়ে যাবে 5, আর 3টা তো বেরোবে না ভেতরে থাকলো, তাহলে হচ্ছে 5√3, তাহলে ওসি এর দৈর্ঘ্য কত হচ্ছে 5√3 সেমি, ঠিক আছে। এরপরে করব আমরা 7এরটা, বলা রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ ব্যাস, একটা এরকম বৃত্ত রয়েছে তার পিকিউ হচ্ছে ব্যাস পিকিউ, আর এখানে কেন্দ্র হচ্ছে ও, আর বলা রয়েছে যে পিকিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে একটা পিকিউ আর এস চতুর্ভুজ রয়েছে, এটা আর আর এখানটা হচ্ছে এস, ঠিক আছে। এবার বলা রয়েছে কোণ পিএসআর সমান 100 ডিগ্রি, পিএসআর এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি, তাহলে বলছে কিউপিআর কত হবে, কিউপিআর মানে আমাদেরকে পিআর যোগ করতে হবে, তাহলে এখানে কিউপিআর পাবো, এই কোণটা বার করব। তো দেখো যদি এই পিএসআর এটা 100 ডিগ্রি হয় তাহলে কোণ পিকিউআর কত হবে, আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে বিপরীত কোণ এখানে কে, কোণ পিএসআর আর কোণ পিকিউআর পরস্পর সম্পূরক, সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি তার থেকে বিয়োগ করতে হবে সমান কত 80 ডিগ্রি, পিকিউআর হয়ে গেল, এটা হয়ে গেল 80 ডিগ্রি। এর সাথে দেখো পি আর কিউটাও বলতে পারবে কত, পি আর কিউ কি করে পাবো, পি আর কিউটা হচ্ছে অর্ধবৃত্তের ওপর অবস্থিত, যেহেতু পি কিউটা ব্যাস তার ওপর দিকে রয়েছে কোণটা, তার মানে কি সেটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্তস্থ কোণ কত হয় সমকোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে একটা ত্রিভুজের আমরা এই কোণটাও পেয়ে গেছি এই কোণটাও পেয়ে গেছি, দুটো কোণ পেয়ে গেছি, তাহলে আরেকটা কোণ কত হবে যেটা চাইছে, অতএব কোণ কিউপিআর সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আমাদের যে দুটো কোণ জানা ছিল 90 প্লাস 80 সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 আর 80 তে কত হয় 170 ডিগ্রি, 180 থেকে 170 বিয়োগ করলে হচ্ছে 10 ডিগ্রি, ঠিক আছে। কোণ পি কিউপিআর এর মান হচ্ছে 10 ডিগ্রি। দেখো এরপরে রয়েছে tan 70 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি সমান 1, তাহলে tan 20 ডিগ্রি এর মান কত, তো এটার জন্য আমরা কি করব, এই যে tan 70 ডিগ্রি রয়েছে 70টাকে আমরা 20 তে নিয়ে যাব, তাহলে tan লিখতে পারি 90 মাইনাস 20 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান কত 1, তাই তো। এবার tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হয় cot থিটা হয়, আর এখানে থিটার মান হচ্ছে 20, তাহলে cot 20 ডিগ্রি সমান এখানে 1/√3 যেটা রয়েছে সেটা যদি ডান দিকে চলে যায় তাহলে কত হবে 1 প্লাস 1/√3, বা cot 20 ডিগ্রি মানে হচ্ছে 1/tan 20 ডিগ্রি, কটের উল্টো tan সমান এদিকটা লসাগু করলে নিচে হচ্ছে √3, ওপরে √3 আর 1 গুণ করলে √3 প্লাস 1। এবার কি করব, দুদিকটাকে আমরা চেঞ্জ করে দেবো লব আর হরটা, তাহলে পাচ্ছি tan 20 ডিগ্রি সমান, দেখো 1 ছিল tan 20টাকে উপরে পাঠিয়ে দিলাম 1টাকে নিচে নামিয়ে নিলাম, সমান কত হবে, এটারও কি হবে উপরে √3 চলে যাবে আর নিচে হবে √3 প্লাস 1, তাহলে tan 20 ডিগ্রি সমান হচ্ছে √3/√3 প্লাস 1, ঠিক আছে। এটাই আনসার, এটা রাখতেও পারো বা এটাকে করণ নিরসন করতে পারো, রেখে দিলেও কোনো অসুবিধা নেই। এরপর রয়েছে 9 অঙ্কটা দেখো, 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর ক্ষুদ্রতম মান জানতে চাইছে, এরকম অঙ্ক আমাদের বইয়েও রয়েছে। তো এটার জন্য প্রথমে কি করব, দেখো 9 tan স্কয়ার থিটা এটা কার হোল স্কয়ার, 3 tan থিটার হোল স্কয়ার প্লাস 4 cot স্কয়ার থিটাটা কার হোল স্কয়ার, 2 cot থিটার হোল স্কয়ার, ঠিক আছে। এবার দেখো আমরা কি আকারে সাজালাম, a স্কয়ার প্লাস b স্কয়ার, আর a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে a মাইনাস এখানে b মানে 2 cot থিটার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে 3 tan থিটা ইন্টু b মানে 2 cot থিটা সমান সমান এটা এখন রেখে দিই 3 tan থিটা মাইনাস 2 cot থিটার হোল স্কয়ার প্লাস এখানটা কত হবে দেখো
রয়েছে 2 3 আর 2 গুণ রয়েছে, তাহলে 3 2 6, 6 2 হচ্ছে 12, তার সাথে গুণ রয়েছে tan থিটা আর cos থিটা। tan থিটা আর cos থিটা গুণ করলে কত হয়? এই দুটো হচ্ছে পরস্পরের অন্যোন্য, তার মানে গুণ করলে 1 হয়। তাহলে এখানে 12 সাথে আর 1 গুণ করে 12 লেখার দরকার নেই, 12 রেখে দিলাম। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তো যে কোনো পূর্ণবর্গ সংখ্যার মানটা কি হয়? শূন্য বা শূন্যর থেকে বড় হয়। সেটা সব থেকে ছোট মান হচ্ছে শূন্য, আর তার থেকে বড় হলে সেগুলো নিশ্চয়ই ধনাত্মক হবে, কেননা একটা পূর্ণবর্গ সংখ্যা, তার মান তো ঋণাত্মক হতে পারে না। তাহলে সব থেকে ছোট মানটা হচ্ছে শূন্য, তাহলে এটা হবে গ্রেটার ইকুয়াল টু 0 প্লাস 12। ঠিক আছে, এই মানটা তাহলে 0 প্লাস 12 তার মানে কত? মানে 0 প্লাস 12 তার মানে হচ্ছে 12, তাহলে এটার মানটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 12। তার মানে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটার মান হবে 12 বা 12 থেকে বেশি। তাহলে 12 থেকে শুরু হচ্ছে বা তার থেকে বেশি হচ্ছে, তাহলে সেখান থেকে আমরা ক্ষুদ্রতম মানটা কত বলতে পারি? ক্ষুদ্রতম মান হবে 12। দেখো এরপরে 10এরটা কি রয়েছে? রাস্তার উপর 2 ডেসিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ইট পেতে একটি গাড়ির চাকা আটকানো হলো। চাকাটির সর্বনিম্ন বিন্দু থেকে ইটটির নিকটতম পাশের অনুভূমিক দূরত্ব 6 ডেসিমিটার হলে চাকাটির ব্যাসার্ধ কত? তো এটার জন্য প্রথমে আগে আমরা ছবি এঁকে নেবো। একটা গাড়ির চাকা, এরকম রয়েছে একটা গাড়ির চাকা, ঠিক আছে, আর এর সাথে এর ঠিক অনুভূমিক জায়গাতে কি করা হয়েছে? একটা ইট পেতে দেওয়া হয়েছে, এভাবে একটা ইট রাখা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ইটটা, এই পুরোটা এটা হচ্ছে ইট, এর সাথে ঠিক অনুভূমিক রয়েছে, এটা বোঝানোর জন্য। আর এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার কি কি দূরত্ব দেওয়া রয়েছে দেখো, বলা রয়েছে যে রাস্তার উপর 2 ডেসিমিটার উচ্চতা বিশিষ্ট, মানে এই ইটটার উচ্চতা হচ্ছে, এই উচ্চতাটা হচ্ছে 2 ডেসিমিটার। আর এই যেটা চাকার যে সর্বনিম্ন বিন্দু, তার মানে যেখানে স্পর্শ করে রয়েছে ভূমিকে, সেখান থেকে ইটটির যে নিকটতম পাশ, মানে এখানটা ইটটার নিকটতম পাশ, এটাই এই দূরত্বটা হচ্ছে 6 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে বলছে চাকাটির ব্যাসার্ধ কত, মানে এই দূরত্বটা কতটা, এই দূরত্বটা কতটা, এই পুরোটা। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করব? প্রথমে দেখো এখানটাকে ওপর দিকে বাড়াবো, তারপর এখানে যোগ করলাম। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই পুরো দূরত্বটা বার করতে হবে। দেখো এখানটাও যোগ করলাম, এটা 6 হলে এখানটাও 6 হবে, আর এটা তো পেয়েছি 2, তার সাথে আমাদেরকে বার করতে হবে এই পুরোটা। আচ্ছা, আমরা এখানটাও বার করে নিতে পারি, এটাও একটা ব্যাসার্ধ। তো দেখো নাম দিয়ে দিই কয়েকটা, এখানে হচ্ছে ও, এটা এ, বি, সি, ডি। ঠিক আছে, তো আমাদের জানা আছে, দেখো ত্রিভুজ ও এ বিটাকে লক্ষ্য করো, ত্রিভুজ ও এ বি এর আমাদের জানা আছে যে এবি সমান হচ্ছে 6 সেমি। ঠিক আছে, আর আমরা ধরে নিচ্ছি যে আমরা ব্যাসার্ধটাকে ধরে নিচ্ছি এক্স, ধরি চাকার ব্যাসার্ধ হচ্ছে এক্স সমান এক্স সেমি নয় ডেসিমিটার। ঠিক আছে, এবার দেখো যদি এটা পুরোটা এক্স হয়, ওডিটা চাকার ব্যাসার্ধ এক্স মানে কি, ওডিটাও এক্স, তার সাথে ও বিটাও বলা যায় এক্স, তাহলে ও বিটা হয়ে গেল এক্স। ঠিক আছে, আর ও এটা কত হবে? অতএব দেখো ও এ সমান হবে কি, ও এ সমান হবে ওডির থেকে এডি বিয়োগ, আর বিসিটা যেহেতু 2, তাহলে এডিটাও এদিকে কত 2 হবে, তাই তো? তাহলে এডিটা 2 হলে ও এটা কত হবে? ও এটা হবে এক্স মাইনাস 2। ঠিক আছে, এবার ত্রিভুজ ও এ বিটা কি, একটা সমকোণী ত্রিভুজ, অতএব ত্রিভুজ ও এ বি এর, দেখো সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ, তার এইখানটা হচ্ছে x মাইনাস 2, এটা 6, এটা x, তাহলে আমরা কি বলতে পারি, এর x মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 6 স্কয়ার সমান হচ্ছে অতিভুজ, তার মানে x স্কয়ার। ঠিক আছে, এই যে সম্পর্ক পেয়ে গেলাম, এখান থেকে আমরা পেয়ে যাবো x এর মান, অর্থাৎ চাকার ব্যাসার্ধ। হোল স্কয়ারটা ভাঙলে কি পাবো? a স্কয়ার মাইনাস 2ab, মানে 2 ইন্টু x ইন্টু 2, তাহলে 2 2 4 আর x এর 4x, প্লাস বি স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার হচ্ছে 4, প্লাস এখানে রয়েছে 6 স্কয়ার 36 সমান হচ্ছে x এর স্কয়ার। ঠিক আছে, এবার দেখো দুদিকে x স্কয়ার আর x স্কয়ার কেটে দিলাম, বা হচ্ছে কত, মাইনাস 4x, এখানে 36 আর 4 যোগ করলে কত হয়, প্লাস 40 সমান হচ্ছে 0, বা মাইনাস 4x সমান 40টা বাঁ দিকের থেকে ডান দিকে চলে গেলে হবে মাইনাস 40, 0 0 মানে মাইনাস মাইনাস কেটে গেল,
বা x সমান হচ্ছে 40/4 সমান কত 10। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা x এর মান 10 পেয়ে গেলাম, তার মানে চাকার ব্যাসার্ধ কত 10 ডেসিমিটার। দেখো এরপরে 11টা কি রয়েছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। তো যেহেতু ব্যাসার্ধ দ্বিগুণ করার কথা বলা হয়েছে, মানে ব্যাসার্ধ একই রাখা, তাহলে ধরে নেব যে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ সমান আর আর উচ্চতা সমান হচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে আয়তনটা কত, অতএব আয়তন সমান, মানে আমাদেরকে তো আগে আয়তনটা জানতে হবে কত, সেখান থেকে আমরা পাবো উচ্চতা দ্বিগুণ করে আয়তন কত হচ্ছে। যেহেতু শঙ্কুর আয়তনের সূত্র কি, এটা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, এবার বলছে ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে, অতএব উচ্চতা দ্বিগুণ করলে আয়তন হয়, উচ্চতা দ্বিগুণ করলে আয়তন হয়। আয়তন কত হবে দেখো, 1/3 পাই আর স্কয়ার, আরটা তো একই রয়েছে তাহলে আর স্কয়ারই হবে, ইনটু যেহেতু উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে, উচ্চতা ছিল এইচ, দ্বিগুণ করা হলে কত হবে 2h, তাহলে সমান কত হচ্ছে 2টা আগে চলে আসছে, মানে 2/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, এটা হচ্ছে এখন আয়তন। তাহলে শতকরা বৃদ্ধির জন্য কি করতে হবে, আমাদের জানতে হবে যে আয়তন কতটা বৃদ্ধি পেয়েছে, অতএব আয়তন বৃদ্ধি সমান, আয়তন বৃদ্ধি মানে এখন যেটা সেটার থেকে আগেরটা বিয়োগ করতে হবে, এখন যেহেতু বেশি তাহলে এখনেরটাই আগে লিখতে হবে, 2/3 পাই আর স্কয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কয়ার এইচ, বিয়োগ করলে কত হবে 2/3 মাইনাস 1/3 মানে কত, দেখো পাই আর স্কয়ার এইচ তো কমন চলে যাবে, তাহলে ব্র্যাকেটের মধ্যে হবে 2/3 মাইনাস 1/3 আর পাই আর স্কয়ার এইচ থাকলো কমন হিসাবে শেষে। 2/3 মাইনাস 1/3 মানে কত, লসাগু হবে 3, ওপরে হবে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কত 1, তাহলে হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, এটা হচ্ছে আয়তন বৃদ্ধি, অতএব শতকরা বৃদ্ধি সমান, এখান থেকে আমরা পেয়ে যাব শতকরা বৃদ্ধি। আর শতকরা বৃদ্ধি বা হ্রাসের তো সূত্র আগেই বলেছি, সেটা কি, ওপরে হয় যেটা বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে সেটা কত, এখানে হচ্ছে আয়তন বৃদ্ধি 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে ওপরে লিখলাম 1/3 পাই আর স্কয়ার এইচ, তার নিচে কত হয় যেটা আমাদের প্রথমে ছিল মানে প্রাথমিক আয়তন, সেটা হচ্ছে কত 1/3 পাই আর স্কয়ার এইচ, তার সাথে গুণ হয় 100, শতকরা বললে 100 গুণ হবে। এখানে দেখো 1/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, আর স্কয়ার কেটে গেল, এইচ এইচ কেটে গেল, সমান কত 100। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সারে কি লিখবে, আয়তন শতকরা 100 বৃদ্ধি পাবে, কিংবা লিখবে আয়তন 100% বৃদ্ধি পাবে। এরপরে দেখো একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, তার সাথে দেওয়া রয়েছে সামেশন এফ এক্স সমান হচ্ছে 12 প্লাস 5k আর সামেশন এফ হচ্ছে 20, তাহলে কে সমান কত। তো আমরা যেটা গড়ের সূত্র, গড় সমান কি জানি, গড় সমান হয় সামেশন এফ এক্স বাই সামেশন এফ। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। বা এখানে দেখো আমাদের সবার মান জানা আছে, গড় হচ্ছে 8.1 সমান সামেশন এফ এক্স এর মান হচ্ছে 12 প্লাস 5k আর সামেশন এফ এর মান কত, সেটা হচ্ছে 20। তো এখান থেকে কোনাকুনি গুণ করলে আমরা পেয়ে যাব k এর মান, তো এখানে কিছু নেই মানে 1 রয়েছে, এবার এই দিকটা গুণ করো তাহলে পাচ্ছি কত 12 প্লাস 5k সমান হচ্ছে 8.1, তার সাথে গুণ হচ্ছে 20, বা 12 প্লাস 5k সমান, এদিকে দেখো 8.1 এর সাথে 2 গুণ করলে কত হয়, 2 1 2 আর 2 8 হচ্ছে 16, হিসেব অনুযায়ী দশমিক এখানে হওয়ার কথা 2 দিয়ে গুণ করলে, কিন্তু যেহেতু একটা শূন্য মানে 10 দিয়ে গুণ রয়েছে, তাই এখানে দশমিকটা 2 এর পরে চলে যাবে, তার মানে দশমিক আর হবে না। বা এবার 12টাকে নিয়ে যাব ডান দিকে, তাহলে 5k সমান কত 162 মাইনাস 12, 162 থেকে 12 বিয়োগ করলে কত হয় 150, বা k সমান কত হবে 150, এদিকে 5 গুণ রয়েছে k এর সাথে, এদিকে চলে এলে ডান দিকে চলে এলে ভাগ হবে, তাহলে 5 3 এ 15 30, বা k সমান কত 30। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 5-এর 1-এর অঙ্কটা রয়েছে, একটি অংশীদারি কারবারে এ লাভের 2/3 অংশ পান, বি ও সি অবশিষ্ট লভ্যাংশ সমানভাবে ভাগ করেন, লাভের হার 5% থেকে 7% বৃদ্ধি হলে এর আয় 8,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে বলতে সি এর মূলধন কত। তো প্রথমে আমরা মোট মূলধনটা ধরে নেব, ধরি মোট মূলধন সমান হচ্ছে x টাকা। ঠিক আছে, এবার দেখো
এ পাচ্ছে কি লাভের 2/3 অংশ, তাহলে এ লাভের 2/3 অংশ পেলে বাকি লাভ সমান কত? পুরো লাভটাকে যদি আমরা 1 অংশ ধরি, তার মধ্যে 2/3 অংশ যদি এ পেয়ে যায়, বাকিটা কত থাকছে? 1 - 2/3 অংশ, তাই তো? সমান কত? 1 - 2/3 মানে হচ্ছে 1/3 অংশ। এই বাকি যে লাভটা 1/3 অংশ, সেটা বি আর সি সমান ভাগে ভাগ করছে। অতএব বি ও সি প্রত্যেকে পাবে কত? 1/3 এর অর্ধেক অর্ধেক, মানে 1/3/2 সমান হচ্ছে 1/6 অংশ। এই 1/6 অংশ করে পাচ্ছে বি আর সি, ঠিক আছে? এরপর কি বলা রয়েছে দেখো, লাভের হার 5% থেকে 7% বৃদ্ধি পাচ্ছে। মানে আগে লাভের হার 5% ছিল, এখন 7% হচ্ছে, তার মানে বৃদ্ধি কতটা হচ্ছে? 2%। তাহলে লাভের হার 2% বৃদ্ধি পেলে আমরা কি বার করব? দেখো, মূলধন তো আমাদের ছিল x টাকা, তাহলে যে মূলধন তার উপরে আবার 2% বৃদ্ধি পাচ্ছে, তাহলে মোট বর্ধিত লাভ কত? বর্ধিত লাভ সমান হবে x × 2/100 সমান হচ্ছে x/50। এটা হচ্ছে যে বাড়তি লাভটা হচ্ছে সেটা, ঠিক আছে? আগে কত লাভ ছিল বা এখন কত লাভ হচ্ছে সেটা আমরা জানি না, আমরা বর্ধিত লাভ পেলাম। এবার এ কি পায়? এ পায় লাভের 2/3 অংশ, তাহলে এর বর্ধিত লাভ সমান, এও বাড়তি কতটা লাভ পাচ্ছে সেটা আমরা এখান থেকে বার করতে পারবো। এর বর্ধিত লাভ হবে কত? যে লাভটা বাড়তি হচ্ছে তার থেকে আবার 2/3 অংশ পাবে, ঠিক আছে? সমান, এখানে কাটাকাটি হলে 2 25, তাহলে হচ্ছে x/75। এটা হচ্ছে এর বাড়তি লাভ। আর এখানে দেখো বলা রয়েছে এর আয় 8000 টাকা বৃদ্ধি পায়, তাহলে শর্তে কি বলতে পারবো? শর্তে বলতে পারবো x/75 সমান হচ্ছে 8000, বা x সমান হচ্ছে কত? 75 × 8000, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের মোট মূলধন। এবার দেখো, এখান থেকে আমাদের চাইছে কি সি এর মূলধন কত। তো সি এর মূলধন কত সেটা কি করে পাবো? দেখো, যেহেতু বি আর সি প্রত্যেকে 1/6 অংশ করে পাচ্ছে, সেটা তার মানে সেটা হচ্ছে লাভের অনুপাতটা, ঠিক আছে? লাভের অনুপাত করলে আমরা পাবো 2/3 আর 1/6 1/6। তো সেই অনুপাত থেকে সি এর মূলধনটাও নিশ্চয়ই সেই অনুপাতেই ছিল 1/6, তাহলে এখান থেকে যদি আমরা 1/6 গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব যেটা হচ্ছে সি এর মূলধন। অতএব সি এর মূলধন সমান হচ্ছে, যদি এখান থেকে চাইতো আমাদের বি এর মূলধন, তাহলে আমরা 1/6 গুণ করতাম, আর এর মূলধন চাইলে 2/3 গুণ করতাম। তাহলে সি এর মূলধন কত হবে? 75 × 8000, যেটা মোট মূলধন, তার সাথে 1/6 গুণ, ঠিক আছে? কাটাকাটি করো, 2 3 এ 6, আর এখানে 2 4000, 3 দিয়ে কাটলে 3, 2 এ 6, 7, 1 হচ্ছে 3 5 এ 15, 25 3 এ 75 সমান 25 4 এ হচ্ছে 100, আর এখানে রয়েছে 3টে 0, ঠিক আছে? তাহলে হলো 1 লাখ। আমাদের অ্যান্সার কি লিখবো? তাহলে সি এর মূলধন হচ্ছে 1 লাখ টাকা, ঠিক আছে? এটাই অ্যান্সার। দেখো, এরপর 5-এর 2 এর অঙ্কটা কি রয়েছে? একটি নির্দিষ্ট মূলধনের বার্ষিক 5% সরল সুদের হারে 3 বছর ও 4 বছরের মোট সুদের ব্যবধান 42 টাকা হলে মূলধন কত, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা মূলধনটা ধরে নেব। এটা খুব সোজা অঙ্ক হবে। দেখো, ধরি মূলধন সমান পি টাকা। এখান থেকে আমরা কি করব? একবার বার করব 3 বছরের সুদ, আর একবার বার করব 4 বছরের সুদ। তাহলে প্রথমে 4 বছরের বার করি। 4 বছরের সুদ সমান, সুদের সূত্র কি? PRT/100, তাহলে P × R এর মান হচ্ছে 5, আর সময় হচ্ছে 4 বছর, বাই 100 সমান হচ্ছে কত? 5 4 এ 20, 20 P/100। এটা হচ্ছে 4 বছরের মূলধন, সরি 4 বছরের সুদ। আর 3 বছরের সুদ কত হবে? P × 5 × এখানে হবে 3/100 সমান, গুণ করলে কত হচ্ছে? দেখো, 15 P/100। এবার শর্তে কি হবে? শর্তে বলা রয়েছে 3 বছরের সুদ আর 4 বছরের সুদের ব্যবধান হচ্ছে 42 টাকা। তার মানে যেটা 4 বছরের সুদ তার থেকে বিয়োগ করব 3 বছরের সুদ, সমান হচ্ছে 42, ঠিক আছে? বা এবার লসাগু করো, লসাগু করলে নিচে হবে 100, তাহলে 100 100 মিলে গেল, উপরে হচ্ছে 20 P
মাইনাস এখানে 100 100 মিলে গেলে হচ্ছে 15p সমান 42, বা 20 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 5p সমান এদিকে 100 আর 42 গুণ করলে হচ্ছে 4200, বা p সমান কত হবে 4200 বা 4200-কে 5 দিয়ে ভাগ, কাটাকাটি করলে হবে 5 8 এ 40 20 হচ্ছে, তাহলে 5 4 এ 20 আর 0 840, ঠিক আছে। তাহলে p এর মান হচ্ছে 840 টাকা। তাহলে আমরা অ্যান্সারে কি লিখবো, মূলধন হচ্ছে 840 টাকা।